তান্ত্রিক বলছে, খা বেটা খা, আরও 4 জনকে মেরে রক্ত খেলেই আমরা সিদ্ধি লাভ করব। আজ যেগুলো লোককে ভণ্ডামি করে বুঝিয়ে বোকা বানাচ্ছি, সেগুলো সত্যি করার শক্তি পেয়ে যাব। সাব্বাস বেটা, এবার দেখ সিদ্ধি আমরা পাবই। আজকের গল্প আত্মার মুক্তি। শোন শুভ, আমাকে বেশ ভূত ভূত ভাব আসবে এমন একটা বাড়ির সন্ধান দিতে পারবি? কলকাতায় বসে প্রেমকাব্য লেখা যায়, ভূতের ভয়ানক ছবি ফুটছে না, বুঝলি? অনেক চেষ্টা করছি, হচ্ছে না কিছুতেই। বলতো ভাই, এমন বাড়ির সন্ধান তোর কি জানা আছে? একটু দাঁড়া, ভাবতে দে। শোন দীপু, আমাদের ডায়মন্ড হারবারের দিকে একটা পুরনো বাড়ি আছে। তোকে চাবি দেব একটা শর্তে, আমাদের বাড়ির কেউ যেন না জানতে পারে বাড়িটা খোলা হচ্ছে। আগে সবাই মিলে থাকতো ওই বাড়িটাতেই, তারপর বাবা ওকালতি পড়ে হাইকোর্টে প্র্যাকটিস করতে লাগলেন। তখন বাবা দাদু মিলে এই বাড়িটা বানিয়ে কলকাতাবাসী হয়ে যান। তার 4 বছর পর অজু কাকা গিয়ে থাকতে শুরু করেন। শুনেছি ওখানে তন্ত্র সাধনা করতেন, আবার কী সব অ্যাস্ট্রোলজি নিয়েও গবেষণা করতেন। তারপর যে কি হলো, একদিন নিজেই আমাদের বাড়ি চলে এলেন, আর অমুকও হতে দেখি। অজু কাকুই বলেছিলেন ও বাড়ি অভিশপ্ত, কেউ যেন না যায়, গেলেই সে মারা যাবে। কাকু নাকি ওর ষষ্ঠ ইন্দ্রিয়ের শক্তি দ্বারা জেনেছিল এটা। ভয়ে কেউ আর কোনোদিন খোলেনি বাড়িটা। সেই থেকে বাড়িটা দীর্ঘদিন ধরে বন্ধ, প্রায় 40 বছর তো হবে। আলো পাখা কিছুই পাবেন না গুরু, আর ভূত পাবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। 2017-তে তুই ভূত নিয়ে লিখতে যাচ্ছিস, পাবলিক এত বোকা লাগে তোর? ভেবে দেখ অভিশপ্ত বাড়ি চলবে কিনা। ধুর, অভিশপ্ত না ছাই, এসব বলে কিছু হয় না, মনের ভুল। আর বলিস না, এক পরিচালকের আবদার, এবার আমাকে ভূতের গল্পের প্লট লিখতে হবে, টেলিফিল্ম বানাবো। আমি ভাই লেখা দেব, টাকা নেব। পাবলিকের চিন্তা পরিচালক আর প্রডিউসার। আর অজয় কাকু আবার তন্ত্র জানতো নাকি? অ্যাস্ট্রোলজার ছিল জানতাম, দেখাই যাক। ঘটে যদি কোনো প্লট আসে, চাবিটা কাল দিতে পারবি তুই? তুই যাবি তো সঙ্গে? না গুরু, তোমার মতো সুখের জীবন আমার নেই। 10টা 5টা ডিউটি করে খাই। পরশু আবার অডিটের কাজে দুর্গাপুর যেতে হবে। কাল অফিস যাওয়ার পথে চাবি দিয়ে যাব। আজ উঠি রে। পরদিন সকাল সকাল গাড়িটা নিয়ে শুভর আসার অপেক্ষা না করেই সাথে সাথে একটা স্টোভ, প্রয়োজনীয় কিছু খাবার 4 দিনের মতো বেঁধে নিয়ে শুভর বাড়ি রওনা দিলাম। শুভর থেকে চাবিটা নিয়ে সোজা ওদের ডায়মন্ড হারবারের বাড়িতে গিয়ে হাজির। বাড়িটা অনেক ভেতরের দিকে। বাড়ির 2 মাইলের মধ্যে না আছে কোনো বাজার, না বসতি। আশেপাশে সব বাড়িগুলো তালা মারা, আর সবাই হয়তো শুভদের মতো অশুভ পথের পথিক হয়ে ভেগে গেছে বাড়িঘর ফেলে। গাছপালায় ঢেকে গেছে পুরো বাড়িটা, ধারগুলো ভেঙে পড়েছে। আর বছর পর বাড়িটা পুরোই ভেঙে যাবে। দরজার কাছ থেকে গাছগুলো হাত দিয়ে অনেক কষ্টে সরিয়ে তালা খুলে ভেতরে ঢুকলাম। ভেতরটা খুব অপরিষ্কার, ধুলো জমা, মাকড়সার জালে ভর্তি। ঢুকেই কাশি শুরু হয়ে গেল। বিশাল বাড়ি, এই বাড়ি আজকের দিনে কেউ এভাবে ফেলে রাখে? চাবি দিয়ে নিচে সবকটা ঘর খোলার চেষ্টা করলাম, একটাও খুলল না। তালাগুলোতে জং ধরে চাবিগুলো কাজ হচ্ছে না। দোতলার ঘরগুলোও খুলল না। 3 তলার একেবারে শেষ প্রান্তের কোণার ঘরটা শেষমেশ খুলল। নিশ্চিন্ত হলাম, কোনো ঘর তো খুলল। তবে এখানে এসেও যে প্লট পাবো বলে মনে হচ্ছে না। নিরিবিলিতে কদিন কাটিয়ে যায়। শহরের কোলাহলমুক্ত পরিবেশে নির্জন দ্বীপের গল্প লিখে ফিরতে পারবো, এটা নিশ্চিত। ভৌতিক গল্প আর হবে না মনে হচ্ছে। আর কি, চালে ডালে ফুটিয়ে খেতে বসে গেলাম।
সবে দুপুর 3টে। ধুস, না আসলেই ভালো হতো। পেট পুজো শেষ, এবার ঘুমের দেশে যাই। গভীর ঘুমে আচ্ছন্ন দীপুর মনে হলো কে যেন কানের সামনে বলে উঠল, উঠুন, গল্প লিখতে হবে তো। ধড়মড়িয়ে তাকিয়ে দীপু বলে উঠল, হ্যাঁ, উঠছি উঠছি উঠছি। বাপরে, কি ঘুটঘুটে অন্ধকার! কে আমাকে ডাকলো মনে হলো। ধুর, গল্পের প্লট খুঁজতে গিয়ে মাথাটাই গেছে। মোমবাতিটা বের করি। এত অন্ধকার, ব্যাগটা কোথায় খুঁজবো? পায়ে কি ঠেকলো? ব্যাগটা এখানে কি করে এলো? ওটা তো ঢুকেই দরজার পাশের খোপগুলোতে রেখেছিলাম। হয়তো আমি রেখেছি খাটের পায়ার কাছে। মোমবাতিটা এক চান্সে পেয়ে যাব ভাবিনি। মোমবাতি জ্বালিয়ে ঘড়িতে দেখলাম রাত 10টা বাজে। বাবা, এতক্ষণ ঘুমালাম! জীবনের প্রথমবার মনে হয় এতক্ষণ ঘুমালাম। যে কাজে এসেছি সেটা নিয়ে বসি এবার। খাতা পেন নিয়ে 4টে মোমবাতি জ্বালিয়ে লিখতে বসে গেলাম। ভৌতিক গল্প এ যুগে অচল মনে হলেও ভূত নামটাই অতি মডার্ন ছেলেমেয়েদের শরীরে একটু হলেও ভয়ের শিহরণ জাগিয়ে তোলে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আসুন না, তেমনই একটি গল্প আজ দেখা যাক। না, 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 হচ্ছে না। এসব আজগুবি লেখা আমার কর্ম নয়। এই নিন চা। মুখের সামনে হঠাৎ কাপ প্লেট ধরা একটা হাত দেখে চমকে উঠে তাকিয়ে দেখলাম একটি মেয়ে, ঘাগড়া পরা, মুখটা আবাছা দেখা যাচ্ছে, ভালোই দেখতে। হাতে চায়ের কাপ প্লেট। চাটা দেখে খুশিতে এক প্রকার কেড়ে নিয়ে বললাম, বাঁচালেন, মাথা খুলছিল না এতক্ষণ। বসুন। আর মেয়েটিও আমার খাটের সামনে এসে বসে বলল, কি গল্পের প্লট চাই? আমি বললাম, আপনি জানলেন কি করে? মেয়েটি বলল, আম খান, আমের গাছের মালিক কে জেনে কি করবেন? আমি সরি সরি বলে উৎসাহ তুঙ্গে তুলে বললাম, বলুন শুনি। আমাকে মেয়েটি বলল, যতটা লিখেছেন তারপর থেকে লিখে যান। বহু পূর্বের কথা। চৈত্রের মাঝামাঝি কাঠফাটা রোদ্দুরে নদী নালা শুকিয়ে যাচ্ছে। গ্রামে আগত হলো দুজন দৈব পুরুষের। একজনের নাম ভৈরবতান্ত্রিক, অন্যজন ওনার শিষ্য। বৈশাখের শুরুতে যাগযজ্ঞ করে বৃষ্টি আনলো। সবাই সেই দৈব পুরুষের বশবর্তী হয়ে গেল। এই দাঁড়ান দাঁড়ান, এসব কি আজগুবি বলছেন? আমার ভূতের গল্প লাগবে, জাস্ট হরর থ্রিলিং। থ্রিলিং বোঝেন? গায়ে কাঁটা দেওয়া রোমহর্ষক অনুভূতি পাবে পাবলিক, এমন গল্প বলুন। গ্রামে ভূত টুত দেখেননি? সত্যিকারের ঘটনা যদি জানেন তো বলুন। আচ্ছা, লিখতে থাকুন, শেষ হলে বুঝবেন। থ্রিলিং, রিয়েলিটি সব মশলা পাবেন। আরে বাস, ইংরেজি জানেন দেখছি। আচ্ছা, বলতে থাকুন। সে গ্রামে একটি ছেলে, নাম বিষ্ণু, শহরের কলেজে বিজ্ঞান বিভাগের ছাত্র। সে কলেজের ছুটিতে গ্রামে এলো। সে সব শুনে বুঝে গেল দৈব পুরুষ টুরুষ কিচ্ছু না, সব লোক ঠকানো, ঢপবাজি। সে গ্রামের লোকেদের বোঝালো এটা প্রকৃতির নিয়ম, মৌসুমি বায়ুর প্রভাবে যা হওয়ার হচ্ছে। ঠিক তার পরদিনই সারা গ্রামের ফসল, গাছপালা সব দাউ দাউ করে জ্বলে উঠল। দৈব পুরুষরা জানালো দেবতা রুষ্ট হয়েছেন এই পাপী ছেলের জন্য। এরপর একের পর এক অদ্ভুত কার্যকলাপ চলতে থাকে গ্রামে। ছেলেটি একের পর এক বৈজ্ঞানিক ভিত্তিতে কারণ ব্যক্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেও আর ব্যর্থ হলো। দৈবপুরুষ অশিক্ষিত মানুষদের মনে জায়গা করে নিল। নিজের দলের লোকেদের গ্রামে ঢুকিয়ে অলৌকিক কার্যকলাপ শুরু করে দিল। কখনো বা সাপে কাটা রুগী বাঁচিয়ে, কখনো বা নিঃসন্তান রমণীর বাচ্চা হচ্ছে দেখিয়ে। দিনের পর দিন চলতে থাকে এসব। বিষ্ণুর প্রেমিকা ছিল রাধা। সেও তখন গ্রামের স্কুলে 10ম শ্রেণীতে পড়ে। বিষ্ণুর বৈজ্ঞানিক ব্যাখ্যা রাধা সহ
গুটি কয়েক সদস্য পড়াশোনা করা ছেলে মেয়ে বুঝত এসব ভণ্ডামি। তারা গ্রামের মানুষদের বোঝাতে 5 জনের একটা দল বানালো। দলের হেড হলো বিষ্ণু। বিষ্ণু বাহিনী সবার বাড়ি বাড়ি গিয়ে এসব ভুল তথ্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে কিছু লোকের চেতনা জাগালো। বিষ্ণু হেড হওয়াতে ভৈরব আর তার শিষ্যের কাছে চক্ষুশূল হয়ে উঠল। হঠাৎ বিষ্ণুর মার একটি চোখ থেকে রক্তপাত হতে শুরু করলো একদিন। এই অবস্থায় গ্রামে রোজই কারোর না কারোর হাঁস, মুরগি, ছাগল অমাবস্যা তিথির পরই মৃত অবস্থায় পাওয়া যেতে লাগলো। ভৈরব রটিয়ে দিল, সব বিষ্ণুর মা খেয়ে নিচ্ছে, ওদের রক্ত চোখ দিয়েই পড়ছে। ডাইনি অপবাদ দেওয়া হলো। রক্তপাত হচ্ছিল কারণ গ্লুকোমা রোগের উপসর্গ ছিল বিষ্ণুর মায়ের চোখে, আর তার ওপর চোখে ছানি পড়েছিল। চিকিৎসার অভাবে সেটি পেকে ফেটে যাওয়াতে রক্তক্ষরণ হয়ে চোখটি প্রায় নষ্ট হয়ে যেতে বসেছিল। শহর ছাড়া এর চিকিৎসা করা যাবে না, শহরে নিয়ে গেলেই ঠিক হয়ে যাবে, সেই ব্যাখ্যা বিষ্ণু দিল। কিন্তু ততদিনে মূর্খ গ্রামবাসীকে সহজে আবার হাতের মুঠোয় করে নিল 2 তান্ত্রিক। গ্রামের লোকেদের বোঝানো হলো, ডাইনিকে বাঁচাতে এগুলো বিষ্ণুর কারসাজি। ওকে না মারলে গ্রামের পশু আজ মরছে, কাল মানুষ মরবে। একটা সালিসি সভা ঠিক হলো। এরপর যদি কিছু অঘটন হয় তার শাস্তি ভোগ করতে হবে বিষ্ণুর মাকে। তার পরদিনই হরি সামন্তর 5 বছরের ছেলের চোখ ওপড়ানো দেহটা বিষ্ণুদের বাগান থেকে পাওয়া গেল। নিরীহ বিষ্ণুর মাকে সবাই মিলে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলে বিষ্ণুকে একা করে দিল। আর তারপর বিষ্ণুর দলের একজন করে মারা যেতে লাগলো। ওই দলে বিষ্ণুকে নিয়ে 4টি ছেলে আর একটি মেয়ে ছিল। 3টি ছেলেই প্রতি অমাবস্যায় গায়েব হয়ে যেতে লাগলো। কেউ খোঁজ পেত না তাদের। সবার বাড়িতেই একটি করে চিঠি চলে যেত, ভৈরব বাবার জয়, উনি আমাদের এতদিন ঠিকঠাক কাজের ব্যবস্থা করে দিলেন, আমরা ওইখানেই চললাম। আর বাড়ির লোকও খুশি, ছেলে কাজ পেয়েছে। আর ভৈরবতান্ত্রিক সকলের ভরসার পাত্র তো ছিলই। আরে 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 দাঁড়ান, এখানে ভূত কোথায়? এ তো ডিটেকটিভ গল্প হচ্ছে। কী সব হাবিজাবি বলে সময় নষ্ট করছেন আমার। দূর, 2 পেগ না খেলে হবে না। একটু বসুন। কি খাবেন নাকি? আহা, সোমরসের মজাই আলাদা। না ধন্যবাদ, আমি এসব খাই না। বাকিটা শুনুন। বিষ্ণুর আর ওর প্রেমিকার কি হলো জানবেন না? মেয়েটি চোখ দুটো দিয়ে কেমন যেন আগুনের ঝলক দেখলাম। 2 পেগেই ভূতের আভাস পাচ্ছি মনে হচ্ছে। 4 পেগ মেরে দিলে স্বয়ং ভূত এসে গল্প লিখে যাবে। বলুন শুনি। রাত সবে 3টে। রাতের খিদেটাও কেমন যেন আপনার আনা চাটি খেয়ে মরে গেল। বাকি রাতটা খিচুড়ি গল্পেই কাটুক। সকাল হলেই ভাগবো, বুঝলেন? যে উদ্দেশ্য নিয়ে এলাম পূরণ হলো না। এ কি, মাথায় হাত দিচ্ছেন কেন? আহ 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 কষ্ট হচ্ছে? এ কি? কে এটা? উফ, কি বীভৎস চোখ ওপড়ানো। সরুন এখনই। কে আপনি? ভয় দেখাতে এসেছেন মেকআপ করে? এটা বেশ ভারী, অথচ নেকো সুরে বলল, আমি বিষ্ণু। সাথে আতপোড়া একটি ছেলে বলল, আমি রহিম। আর একটির গলা অর্ধেক কাটা, পিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, বলল আমি নৃপেন। আরেকটি ছেলে হাত পা ছাড়া দেহটা এসে দাঁড়ালো, সাথে সারা শরীরে ক্ষতচিহ্ন, বলল আমি শেখর। সাথে অজস্র মুরগি, ছাগল, পাখির ছটপট করা কাটা দেহ। মেয়েটি এগিয়ে এসে বলল, এরাই বিষ্ণু বাহিনী। কিন্তু এরা তো সবাই মৃত। মেয়েটি হাহা করে হেসে বলল, এরা সবাই মৃত, দেখুন কিভাবে মরেছে। ঘরটিতে নিমিষের মধ্যে জ্বলে উঠল যজ্ঞকুণ্ড। এক তান্ত্রিক, তার সামনে সারা গায়ে পেরেক গাঁথা সিঁদুর মাখানো একটি পুতুল পুজো করছে।
আরে, এই লোকটা তো অজু কাকু। আর একটি লোক, একই কি নির্মমভাবে ছেলেটির গলা কাটছে। অর্ধেক কেটে ফিনকি দিয়ে পড়া রক্ত বাটিতে ধরে তান্ত্রিকটা খেলো আর অজু কাকুকে দিল। অজু কাকু বমি করছে তো। অজু কাকু খেও না, ওটা মানুষের রক্ত। দীপু আরো দেখলো তান্ত্রিক বলছে, খা বেটা খা। আরো 4 জনকে মেরে রক্ত খেলেই আমরা সিদ্ধি লাভ করব। আজ যেগুলো লোককে ভণ্ডামি করে বুঝিয়ে বোকা বানাচ্ছি, সেগুলো সত্যি করার শক্তি পেয়ে যাব। সাব্বাস বেটা, এবার দেখ সিদ্ধি আমরা পাবই। অজু কাকু খেলো কেন? ওই মেয়েটি এগিয়ে এসে বলল, ওনারা আপনার কথা শুনতে পাবে না। এসব অতীতে যা হয়েছে দেখছেন। এই হলো ভৈরবতান্ত্রিক আর তার শিষ্য আপনার অজয় কাকু। এরপর একের পর এক হত্যার দৃশ্য ফুটে উঠছে। পুরো মুখ কাপড়ে বাঁধা একটি মেয়েকে কুৎসিতভাবে ওই তান্ত্রিক শারীরিক অত্যাচার চালানোর পর অজু কাকুকে সিদ্ধি লাভের লোভে চতুর্থ ধাপে এগোতে বলল। অজু কাকুও নির্দ্বিধায় মেয়েটিকে ভোগ করল। বিষ্ণুর চোখের সামনে বিবস্ত্র মেয়েটির ওপর মদ ফেলে আগুন ধরিয়ে দিল তান্ত্রিক। বিষ্ণুর প্রাণ ফাটা চিৎকার, সব দেখে ফেলেছি, তোদের আর নিস্তার নেই। বলার সাথে সাথে অজু কাকু ভৈরবের কথা মতো বিষ্ণুর চোখ দুটো গরম লোহার শিক দিয়ে উপড়ে ফেলে দিল। তান্ত্রিকের কথা মতো একটা অমাবস্যায় একটি বলি গ্রহণ বলে বিষ্ণুকে প্রাণে বাঁচিয়ে রাখল। 4 দিনের মাথায় বিষ্ণু মারা গেল। দেখা যাচ্ছে তান্ত্রিক বলছে, সাধনায় ব্যাঘাত, সিদ্ধিলাভ করতে আর একজন চাই। অমাবস্যার দিনই জোগাড় করতে হবে। আবার অমাবস্যা তিথি চলে এলো। অজু কাকু সবে বের হয়েছে ঘরের বাইরে। রাতের অন্ধকারে একজন ছেলে ধরে নিয়ে আসছে। সেই দিন 5 জনের অতৃপ্ত আত্মারা জেগে উঠল। ভৈরবকে ছিঁড়ে টুকরো টুকরো করে জানালা দিয়ে বাড়ির পেছনের বাগানে ফেলে দিল। ভৈরবের এই পরিণতি ঘরের বাইরে থেকে দেখে অজু কাকু ঘরে না ঢুকে পালাতে লাগলো। তারপরে দূরে মিলিয়ে গেল। আমি মেয়েটিকে বললাম, অজু কাকুকে আত্মারা ছেড়ে দিল কেন? আমাকে মেয়েটি বলল, আত্মাদের ক্ষমতা শুধু বাড়ির এই ঘরটির মধ্যে। 40 বছর অন্তর একটা অমাবস্যা তিথিতে ওদের শক্তি বাইরে প্রয়োগ করতে পারবে। পরের দিন ভৈরবের দেহ গ্রামবাসীরা পুলিশ ডেকে তাদের হাতে তুলে দিল। তারপর থেকে প্রতি অমাবস্যায় এরা পৈশাচিক ক্ষমতা লাভ করে ও শক্তিশালী হয়ে যায়। ভালো মন্দ সব মানুষকেই এরা এক চোখে দেখে, প্রতিহিংসা পরায়ণ হয়ে যায়। কাল অমাবস্যা দুপুর 2টোর আগে এই গ্রাম ছেড়ে চলে যাবে। অমাবস্যার মধ্যে এই খাতাটা আপনার অজয় কাকুর হাতে দেবে। আমার ভয়ে সারা শরীর হিম হয়ে গেছে। তাও আপনা থেকে বলে ফেললাম, গল্পের শেষটা কি লিখব? মেয়েটি বলল, এরপর যেটা হবে নিজেই লিখে দেবে, আমার সাহায্য লাগবে না। অমাবস্যা কেটে গেলে পুলিশ দিয়ে সব কঙ্কালগুলো উদ্ধার করবেন আর ওদের কঙ্কালগুলো ওদের বাড়ির লোকেদের হাতে তুলে দেবেন। আর বিষ্ণু আর রাধার কঙ্কাল রাধার দাদার হাতে তুলে দিতে বলবেন। কাল রাধার বাড়িতে গিয়ে সব বলবেন। আপনার গাড়ি ঠিক রাধার বাড়ির সামনে গিয়েই দাঁড়াবে। আপনাকে খুঁজতে হবে না। ওরা আজও একমাত্র বোনের ফেরার অপেক্ষায় বসে আছে। আমার কৌতূহল বেড়ে গেল। একা একটা মেয়েকে সাহস করে ভূতের বাড়িতে দেখে নিজের ভয়টা কন্ট্রোল করেই বলে ফেললাম মেয়েটিকে, কিন্তু আপনি এই ভূতের বাড়িতে কেন? ভয় করছে না আপনার? আপনিও কি তন্ত্রমন্ত্র জানেন? মেয়েটি জোরে জোরে হেসে নিল, সাথে বাকি অশরীরীরা। আমিও স্থির নেই। কোনো অচেতন শক্তি আমাকে ঠেলে ফেলে দিল। আমার জ্ঞান ফিরল সকালে। গভীর রাতে ঘুমিয়ে পড়েছিলাম না অজ্ঞান হয়েছিলাম মনে নেই। রাতের কাহিনী শিহরণ সারা শরীরে ভয়ঙ্করভাবে তখনও বিদ্যমান। গাড়ি নিয়ে ছুট। একটা বাড়ির কাছে গাড়িটা গিয়ে থামলো।
বাইরে থেকে রাধার নাম ধরে ডাকতে একটা 60 বছরের লোক বেরিয়ে বললেন তিনি রাধার দাদা, বলে বাড়ির ভেতরে নিয়ে গেল আমাকে। রাধার বৌদির সাথেও পরিচয় হলো। তাদের সব বললাম রাতের ঘটনা। ওরা শুনে পবনে দুজনেই কান্নায় ভেঙে পড়ল। আমার রাধার ওই পোড়া দৃশ্যের ছবিটা চোখে ভাসছে। আসল মেয়েটিকে দেখব বলে ছবি চাইলাম। দেখে আমার আত্মরাম খাঁচা ছাড়া বললাম, এই মেয়েটি রাধা? এই তো গল্পগুলো বলছিল, সিনেমার মতো সব দেখতেও পেলাম। তার মানে সারা রাত একটা ভূতের সাথে ছিলাম। পালাতে পারলে এবার বাঁচি। আমি প্রাণপণে ছুটে গাড়ি নিয়ে সুবোধের বাড়ি। রাধার কথা মতো খাতাটি অজু কাকুর হাতে দিয়ে বললাম, পড়বেন এটা। তখন বিকেল 5টা। বাড়ি গিয়ে স্নান করে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে ঠাকুর ঘরে গিয়ে অনেকক্ষণ প্রণাম করলাম। আমি বাড়ির কাউকে কিছু বললাম না। তাড়াতাড়ি খেয়ে রাত 10টার মধ্যে শুয়ে লম্বা ঘুম দিলাম। সকাল 7টায় ফোনের আওয়াজে সেই ঘুম ভাঙল। শুভর ফোন। বুঝলাম চাবির জন্যে 7 সকালে ফোন করেছে। ফোনটা ধরেই বললাম, কাল তোর বাড়িতে গেছিলাম, তুই ছিলিস না। আজ খুব ক্লান্ত আমি, তুই এক সময় এসে চাবি নিয়ে যাস। শুভ বলল, একটা খারাপ খবর আছে, অজু কাকু কাল রাতে সুইসাইড করেছে। নিজেই নিজের চোখ উপড়ে ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আর কাল তুই এসেছিলিস শুনেছি। তোর লেখার খাতাটা অজু কাকুর ঘরেই ফেলে গেছি, নিয়ে যাস। আমি বুঝলাম এটাই হওয়ার ছিল। আমি শুনেই বেরিয়ে পড়লাম শুভর বাড়ি। গিয়ে দেখলাম বীভৎসভাবে লোহার শিকে দুটো চোখ গাঁথা, গলায় রাধার ওড়না, সেদিন যেটা পড়েছি। ডায়মন্ড হারবারের বাড়িতে ঘটা সব ঘটনা শুভকে খুলে বললাম। পরের দিন পুলিশ গিয়ে পুরো বাড়ি সার্চ করে কঙ্কালগুলো উদ্ধার করে। ফরেনসিক পরীক্ষা করে দেহগুলো সবার পরিবারের হাতে তুলে দিল। সেই সাথে অজু কাকুর দেহ পোস্টমর্টেমে, এবং সব কিছুতে অজু কাকুর হাতের ছাপ পাওয়াতে আত্মহত্যা প্রতিষ্ঠিত হলো মৃত্যুটা। আর সেদিন রাতে শুয়ে আছি, মনে হলো যেন রাধা আর বিষ্ণু দুজন দুজনের হাত ধরে এসে বলছে, আপনার জন্য আমরা 40 বছর পরে মুক্তি পেলাম। আমিও গল্পের শেষটা লিখে ফেললাম। এরপর যা যা ঘটল, অজু কাকুর অশরীরীর হাতে মৃত্যু রহস্য, সবশেষে আত্মা যুগলের মুক্তি লাভ, সবই লিখতাম। ততদিনে সারা দেশে মিডিয়ার মাধ্যমে পুরো খবর খেয়ে গেছে। লেখক দীপাঞ্জন বসু থেকে এখন আমি বেশি পরিচিত হয়ে গেছি ভূত পরিদর্শক দীপাঞ্জন বসু হিসাবে। প্রডিউসারের আবদার মতো লেখকের চরিত্রের অভিনয়টিও আমাকেই করতে হবে। যা যা ঘটেছে অবিকল তাই দেখানো হবে। রিয়েল ভূতের দর্শন হওয়ায় যে রোমহর্ষকতা আমার ঘটেছে, সেটার অনুভূতি দর্শক কতটা পাবে জানি না। তবে রাধার কথা মতো রিয়েলিটি পুরোটাই পাবে, এ নিয়ে কোনো দ্বিমতের অবকাশ নেই। আশা করছি আপনাদের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের গল্পধ্বনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।